আমি আশা করব তোরা প্রত্যেকে বুঝে গেছিস, যতটা কথা দিয়েছিলাম তার থেকেও বেশি কাজ করে দেখিয়ে দিয়েছি। তোদের প্রত্যেককে বলেছিলাম চোখ কান নাক বন্ধ করে অ্যাডভেঞ্চার একাডেমিকে ভরসা কর, বিশ্বাস কর, মাধ্যমিক ভৌত বিজ্ঞান কাঁপিয়ে দেব। ফার্স্ট সামেটিভ কাঁপিয়ে দিয়েছি, সেকেন্ড সামেটিভের জন্য যা দরকার ছিল এতদিন ধরে করিয়েছি, লাস্ট মোমেন্ট প্রিপারেশনের জন্য যতটা দরকার, যা যা দরকার সব কোয়েশ্চেন লিক সেটের মাধ্যমে তোদেরকে দিয়ে দিলাম। 7টা কোয়েশ্চেন লিক সেট দিয়েছিলাম, আজকে লাস্ট সেট আমি তোদেরকে দিচ্ছি। চ্যালেঞ্জ করছি, যা করিয়েছিলাম আর যা প্র্যাকটিস করালাম যদি কেউ করে নিতে পারে, তার বাইরে কি প্রশ্ন আসবে আমি দেখে নেব, কে কম নাম্বার পাবে আমি দেখে নেব। যদি এই সব কটা সে করে যায়, তার পরীক্ষা খারাপ হতে পারে না, সে কাঁপিয়ে আসবে। চ্যালেঞ্জ আমার, ধামাকা শুরু করা যাক। হ্যালো এন্ড ওয়েলকাম সবাইকে আমার ইউটিউব চ্যানেলে অ্যাডভেঞ্চার একাডেমির আরো একটা নতুন ভিডিওতে। আমি তোমাদের মেন্টর সৈকত দাস। সেকেন্ড সামেটিভ তো কাঁপবে, আমি একদম গ্যারেন্টি দিয়ে বলতে পারি। এরপরে যে টেস্টার মাধ্যমিকের প্রিপারেশনটা শুরু হবে, আমি প্রত্যেক বছর যা প্রিপারেশন করিয়ে এসেছি, যেভাবে নাম্বার পাইয়ে এসেছি, যা কাঁপিয়ে এসেছি, তার থেকেও ভয়ঙ্কর ভাবে এই বছরে কাঁপবে। যে কথাটা বছরের শুরু থেকে বলেছি, 26 যেভাবে কেঁপেছে তাতেই তোরা অবাক, 27 কিভাবে কাঁপে শুধু দেখবি। টেস্টার মাধ্যমিকের প্রিপারেশন মানে তোকে কিছু চিন্তা করতে হবে না, বাকিটা আমি বুঝে দেবো পরে, ঠিক আছে? সব বুঝিয়ে যাবি তোরা। আপাতত একটু কোশ্চেন লিক সেট এইটা করে নে, পরীক্ষাটা দিয়ে আয়, তারপরে দেখবি কিছুদিন পরেই অগাস্টের 10 থেকে 15-র মধ্যে একটা টেস্টার মাধ্যমিক স্পেশাল গেম প্ল্যান তোদেরকে দেবো, যে কিভাবে আমাদের অ্যাডভেঞ্চার একাডেমিটা চলবে এই কয়েক মাস। আর তারপরে যা আসতে থাকবে পরপর, তোরা যদি অ্যাডভেঞ্চার একাডেমির পরপর যা দেবে করতে থাকিস, আমি যা দেবো তোদেরকে করতে থাকিস, বুঝতে পেরে যাবি। টেস্ট পরীক্ষা মাধ্যমিকের সময় এখানে দাঁড়িয়ে একই কথা বলবো। চল, এসআইতে তাপ পরিবাহিতাঙ্কের একক কি তোরা প্রত্যেকে জানিস, এগুলো আর করে এখন তোদেরকে আমি মানে ছোট করতে চাইছি না। সত্যি বলতে তোরা এগুলো সব এখন পারিস। কে এ θ2 - θ1 ইন্টু টি ডিভাইডেড বাই ডি যখন পরীক্ষার সময় করবি, ধর এটা কোনো একটা বড় প্রশ্নের মধ্যে দিয়েছে, অবশ্যই সাইডে কিন্তু লিখে দেবে যে তুমি কিউটা কি জন্য ধরলে, কেটা কি জন্য ধরলে, ওটা কি ওটা কি সেটা কি, সব কিন্তু লিখে দিতে হবে। এইবার তুইও জানিস আমিও জানি যে আমি কে এর ভ্যালুটা বার করছি, তাহলে কে ইকুয়াল টু স্বাভাবিকভাবেই কিউ ইন্টু ডি হয়ে যাবে। নিচে পাঠিয়ে দে এ θ2 - θ1 ডিভাইডেড ইন্টু হচ্ছে তোমার টি। এবার সিম্পল ভাই, কিসের এসআই পদ্ধতির একক বার করতে বলেছে, তাহলে কিউটা কি বল, তাপ, তাপের একক কি বল, জুল, ডি মানে বেধ, বেধ মানে মিটার, এ মানে ক্ষেত্রফল, ক্ষেত্রফল মানে মিটার স্কোয়ার, উষ্ণতার পার্থক্য কেলভিন, সময় মানে সেকেন্ড। তোরাও জানিস আমিও জানি, জুল পার সেকেন্ড এই যে কথাটা রয়েছে সেটাই তো ওয়াট, কারণ এখানে আমাকে ওয়াটে চেয়েছে। যদি আমাকে এরকম ফরম্যাটে চেতো চাইতো তো আমি দিয়ে দিতাম, দাদা মিটার দিয়ে একটা মিটার কাটলো, বললাম হ্যাঁ তাহলে একটা মিটার ওপরে গেল, তাহলে মিটার ইনভার্স হলো, কেলভিন ওপরে গেল তো কেলভিন ইনভার্স হলো। কোনো মুখস্থ করার, গাছের পাতা সবুজ করার, রাট্টাফিকেশনের কোনো দরকার নেই, একদম চোখের সামনে উত্তর। নেক্সট প্রবলেম, যেখানে আমি দেখতে পাচ্ছি কোনো অপশন দেয়নি। আচ্ছা দেয়নি তো দেয়নি। 60 গ্রাম একটি গ্যাসের এসটিপিতে আয়তন দিয়ে দিয়েছে 5.6 লিটার। আচ্ছা, গ্যাসটির আণবিক ভর জিজ্ঞাসা করেছে। ভাই তোদেরকে বহুবার শিখিয়েছি রাসায়নিক গণনার ওয়ান শট, নিচে দেখবি আমাদের পিন কমেন্টের মধ্যে ওয়ান শট ফোল্ডার লিংক দেওয়া আছে, ওর ভেতরে পেয়ে যাবি। 9-এর যারা মূল কনসেপ্ট করে আসিসনি, মূল কনসেপ্টের ভিডিও দেওয়া আছে, পারলে একবার দেখে নিবি, এইসব জিনিসপত্র একদম পরিষ্কার হয়ে যাবে। দেখ তোরা প্রত্যেকে জানিস আণবিক ভর যদি আমাকে বার করতে হয়, তাহলে 22.4 লিটার আয়তনের ভরটা বার করতে হবে। দাদা এসটিপিতে 5.6 লিটার আয়তনের ভর কত দিয়ে দিয়েছে, 60 গ্রাম দিয়ে দিয়েছে। আমার চাই কত বলো, 22.4 লিটারের ভর চাই এসটিপিতে, তাহলে 22.4 লিটারের ভর কত হবে? আমি বলছি এই যে দেখ তোরকে 5.6 দিয়ে দিয়েছে না, তুই যদি একটুখানি মন দিয়ে ভালো করে চিন্তা করিস, 5.6 কে 4 দিয়ে গুণ করলেই তো 22.4 চলে আসে। দেখ তো 4 6 24, 4 হাতে 2, 4 5 20 আর 2 22, একটা ঘর আগে পয়েন্ট, একটা ঘর আগে পয়েন্ট। আচ্ছা দাদা এদিকে 4 দিয়ে গুণ করেছি, মানে এদিকেও 4 দিয়ে গুণ করতে হবে, তাহলে এখানে হয়ে গেল 4 6 24 আর 0 240 হয়ে গেল। তাহলে স্বাভাবিকভাবে 240 যখন আসছে 22.4 লিটারের ভর, তাহলে এটাই তার আণবিক ভর হবে। ঠিক আছে, একদম পরিষ্কার। নেক্সট, খেয়াল রাখবি একক ফিককের কিন্তু বিষয় আছে। মোলার ভর বললে আলাদা একক লিখবি, আণবিক ভর বললে শুধু ভ্যালুটা বসিয়ে দিবি কিন্তু, ঠিক আছে? এইবার থার্মিট পদ্ধতিতে নিষ্কাশন করা যায় কোনটা? অবশ্যই তোরা জানিস 3জন, এফি, এমএন আর ক্রোমিয়াম।
ম্যাঙ্গানিজ, ক্রোমিয়াম আর আয়রন তিনটে, তার মানে এখানে দেখ এই বাবা দুটো অপশনই দেখ দেওয়া আছে, তাহলে নিশ্চয়ই এ ও বি উভয়। খুব সাবধান কিন্তু, হ্যাঁ এই ধরনের বিষয়গুলো হুট করে প্রথমটা দেখে দাগ মেরে বেরিয়ে যাবি না, দেখবি আরো কিছু দিয়েছে কিনা। ঠিক আছে চলো, অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম। আচ্ছা, যে কোনো ধরনের চলতড়িতে যে সূত্রগুলো আছে নিশ্চয়ই এতক্ষণে সব রপ্ত হয়ে গেছে, সেটা ফ্যারাডে হোক, ফ্যারাডে আর লেঞ্জ কিন্তু পুরো ডায়াগ্রাম মতো করে দেখিয়েছিলাম, পুরো এখানে স্টিমুলেশন এনে দেখিয়েছিলাম, যেমনি করে ব্যাচের মধ্যে করিয়েছি ঠিক একই রকম ভাবে এখানে করিয়ে দিয়েছি। যারা ওয়ান শট যারা চাইছিস, ওয়ান শটও দেওয়া আছে ওই নিচে, ওই ওয়ান শট ফোল্ডারের মধ্যে চলতরিতের কুইক রিক্যাপ নামে ওয়ান শটটা পেয়ে যাবে। 1 ঘন্টা 10 মিনিট মতো ভিডিওটা আছে, দেখে নিতে পারিস। আর এমনি তো কোয়েশ্চেন লিক সেটের মধ্যে তো সবই এক্সপ্লেন করে দিচ্ছি, তাই না? শুধুমাত্র তো কোয়েশ্চেন করাচ্ছি না। আর তোরা এই প্যাটার্নটাই টেস্ট আর মাধ্যমিকের সময় তো দেখতে পাবি, যে কি হারে তোদেরকে আমি প্র্যাকটিস করাবো। বাকি সমস্ত কিছু ওই গেম প্ল্যান ভিডিওটার মধ্যে আসবে। তোদের সেকেন্ড সামেটিভটা দেওয়া হয়ে যাক, 10 থেকে 15 তারিখের ভেতরে যেদিন তোরা বলবি সেদিন দিয়ে দেবো। নিচে কমেন্ট করে জানা কোন দিন পরীক্ষা শেষ হচ্ছে আর গেম প্ল্যান ভিডিও কবে চাই, নিচে কমেন্ট কর প্রত্যেকে। 6 মাস বাকি রাখবে তো? হ্যাঁ, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি সবটা থাকবে না? ঠিক আছে, জানুয়ারি 5 মাস, আর এদিকটায় ধরো অগাস্টের কিছুটাই, মোটামুটি 5-5.5 মাস না মাধ্যমিকের সিলেবাসকে পুরো একদম গুলে খাইয়ে দেওয়ার জন্য যথেষ্ট। আর তোকে তো আমি বলে দিচ্ছি, যা প্র্যাকটিস করাবো, যা করাবো, ওর বাইরে কিচ্ছু আসবে না, নট আ সিঙ্গেল কোশ্চেন। অঙ্ক কোশ্চেন পুরো হুবহু ছেপে দেবে, ঠিক আছে? আর কিছু বুঝতে হবে তোদেরকে? কিচ্ছু বুঝতে হবে না। অনেকে জিজ্ঞাসা করে, দাদা ঘুরিয়ে ঘুরিয়ে দেবে? আরে কিচ্ছু ঘুরিয়ে ঘুরিয়ে দেবে না। আরে এত বছর ধরে মাধ্যমিক করাচ্ছি, তোকে যেটা দেবে পুরো ছেপে দিয়ে দেবো। দেখ, বলেছে ইঞ্জেন হজের পরীক্ষায় 2টি ধাতব দণ্ডে গলিত মোমের দৈর্ঘ্য যথাক্রমে। আচ্ছা, এই কোশ্চেনটাও দেখ, আমি অবশ্যই তোদেরকে এটা দিতাম। এই কোশ্চেনটা কিন্তু কোনো একটা টেস্ট পেপার বা কোনো একটা রেফারেন্স বইয়ের মধ্যে আছে, অবশ্যই দেখবি। এটা না দিলে কিন্তু, আমি বলেছিলাম না আমার কাছে সেট পুরো তৈরি আছে, কিছু কিছু কোশ্চেন সব সময় তোদেরকে আমি করাবো। এরকমই একটা কোশ্চেন এটা, অনেকে হয়তো এই কোশ্চেনটার উত্তর পারবি না। মনে রাখবি, পরিবাহিতাঙ্কের সাথে এই যে গলিত মোমের দৈর্ঘ্য যেটা রয়েছে সেটা এরকম এই সম্পর্কে থাকে, মানে পরিবাহিতাঙ্ক প্রপোর্শনাল টু যতটা গলিত মোমের দৈর্ঘ্য তার স্কোয়ার। তাহলে আমি যদি তোকে জিজ্ঞাসা করি যে পরিবাহিতাঙ্কের অনুপাত কত হবে, আমি ধর বললাম প্রথমেরটার পরিবাহিতাঙ্ক k1, দ্বিতীয়টার k2, তোরা প্রত্যেকে জানিস এরকম যদি স্কোয়ারে থাকে তাহলে ওপরে হয়ে গেল দেখ k প্রপোর্শনাল টু l স্কোয়ার, তাহলে k1 l1 এর স্কোয়ার, k2 l2 স্কোয়ার। এখন তোরা সবাই ভেদ ফেদ জানিস, তোরা জানিস ধ্রুবক ধ্রুবক গুলো কেটে যায়, ইকুয়াল চিহ্ন বসিয়ে দিলে ওপর নিচে করলে অনুপাত করলে এটার অনুপাত যা হয় এটার অনুপাতও তাই হয়। এগুলো আর তোদের কাছে নতুন নয়। এবার পরিবাহিতাঙ্কের অনুপাত যখন আমি করব, প্রথমটার গলিত মোমের দৈর্ঘ্য কত 2 সেন্টিমিটার, তাহলে 2 এর স্কোয়ার করলে 4, দ্বিতীয়টার কত 3 সেন্টিমিটার, 3 এর স্কোয়ার করলে 9, তাহলে অনুপাত হয়ে গেল 4:9। আশা করতে পারি একদম পরিষ্কার আছে। নেক্সট, এসি ডায়নামোর নীতি কোনটা? নিচে কমেন্ট করে লেখো প্রত্যেকে। জেনারেটরে কাঁচা লোহার মজ্জায় জড়ানো অসংখ্য অন্তরিত তারের কুণ্ডলীকে আর্মেচার বলা হয়। নেক্সট, দস্তার পাত্র। আচ্ছা, আমাদের সবকটা এমসিকিউ কিন্তু কমপ্লিট হয়ে গেল। এইবার ভিএসএকিউ টাইপ প্রশ্নের মধ্যে যাচ্ছি। তার আগে একটা ছোট্ট কথা বলে রাখি, আমাকে অনেক ছেলে মেয়ে মেসেজ করছে, আমি কিন্তু এই কোয়েশ্চেন লিক সেটগুলোর মধ্যে বারবার করে বলে দিয়েছিলাম, তাও আরেকবার আজকে বলে দিচ্ছি, যে আমাদের এর পরের যে কুপন বিষয়টা রয়েছে, অনেকে জিজ্ঞাসা করছিস কুপন কবে আসবে। আমি নিচে কমেন্ট সেকশনের মধ্যে, ভিডিওর কমেন্ট সেকশনের মধ্যে দেখতে পাচ্ছি, সেই কারণে আমি এই বিষয়টাকে আমার মনে হলো কোয়েশ্চেন লিক সেটগুলোর মধ্যে যেহেতু বলে দিচ্ছি, তাই এখানে আরেকবার লাস্ট কোয়েশ্চেন লিক সেটটাতেও বলে দিই। 15ই অগস্টে পুরো দিন, পুরো ফুল ডে, ফুল 15 অগস্ট, কোনো 11টা থেকে 12টা, কোনো 11:30 থেকে 12টা নয়, পুরো 15ই অগস্ট 150 টাকার কুপন কিন্তু অ্যাক্টিভ থাকবে ধামাকা ব্যাচের মধ্যে। মানে এখন যে তোরা 799 ওয়ান টাইম ফিস দেখতে পাচ্ছিস, ওখান থেকে 150 টাকা কমে যাবে এবং 649 ফিস হয়ে যাবে ওই দিনটার জন্য। ঠিক আছে, আমি কিন্তু এই বিষয়টা বলে দিচ্ছি, তাও আমি দেখছি প্রচুর ভিডিওতে প্রচুর কমেন্ট আসছে, তাই আমি আরেকবার এখানটায় বলে দিলাম। আমি আশা করব তোরা সবাই দেখে নিয়েছিস, দেখেও নিবি যারা এখনো পর্যন্ত দেখিসনি। ঠিক আছে, বাকি পরেরটা দেখা যাক। আর যারা জানিসই না ধামাকা ব্যাচের বিষয়, প্রথমবার দেখছিস, আমি বলবো দেখ নিচে পিন কমেন্টের মধ্যে একদম শুরুতে একটা ভিডিও দেওয়া আছে, ভিডিওটা দেখে নে, পুরো ব্যাচটার বিষয় জেনে যাবি, তারপরে তোর পরীক্ষার পরে তুই এনরোল করে নিতে পারবি। ঠিক আছে, আর বাকি সব ওই গেম প্ল্যান ভিডিওর মধ্যে ডিসকাস হবে, এখন আমি আর কিছু বলছি না। দস্তার পাত্রে কপার সালফেট দ্রবণ কেন রাখা যায় না ব্যাখ্যা করো। বিষয়টা একটুখানি মন দিয়ে শোন ভাই। এই যে ধরনের প্রশ্নগুলো আছে না, আমরা ধাতুবিদ্যার ওয়ান শট করতে গিয়ে বহুবার এগুলোকে ডিসকাস করেছি, বহুবার। এবং আমি জানি যারা যারা এখান থেকে পড়েছিস, প্রপারলি যা প্র্যাকটিস করেছিস, এতদিন যা করেছি, এগুলো তাদেরকে জল ভাত হয়ে গেছে। আমি দেখছিলাম কমেন্ট সেকশন, আমি পড়ি, অনেকে বলছে দাদা
প্রশ্ন দেখেই উত্তর দিয়ে দিচ্ছি, তোমার সলিউশনের দরকারই পড়ছে না। দিস ইজ দ্য স্ট্র্যাটেজি, এটা আমি চেয়েছিলাম, এই আউটকামটাই চেয়েছিলাম। কেউ কেউ বলছে ভৌত বিজ্ঞান ছেড়ে উঠতে ইচ্ছা করছে না। আমাকে আজকে একজনের গার্জিয়ান ফোন করেছিলেন, মানে উনি এত খুশি যে ওনার ছেলে আগে ভৌত বিজ্ঞান পড়তে চাইতো না, এখন ভৌত বিজ্ঞান ছাড়তে চাইছে না। মানে এগুলো শুনলে একটু ভালো লাগে আর কি, সত্যি বলতে। দস্তা মানে জিঙ্ক, কপার সালফেটের দ্রবণ আছে। আমি এটাকে ইনস্টাগ্রামে দেবো, ওনার কথাটাকে ইয়ে করে ভয়েসটা দেবো, ভালো লাগে। এগুলো অনেক কষ্ট করা হয় রে, তোরা বুঝবি না অত, যদি অনেকটা বুঝিস তাও এই সারাদিন পরেও এগুলো করা। আজকে একটু পরেই দেবো তোদেরকে ভিডিওটা। এটাকে যদি একটু ভেঙে নি, তাহলে Cu2+ আছে আর SO4 2- আছে। তোরাও জানিস, আমিও জানি যে কপারের থেকে জিঙ্ক তড়িৎ রাসায়নিক শ্রেণীতে অনেকটা উপরে থাকে, ফলে জিঙ্কের তড়িৎ ধনাত্মকতা, জিঙ্কের ধাতব ধর্ম, জিঙ্কের ইগো, আমাদের ভাষায় জিঙ্কের টাকা অনেক বেশি। যার ইলেকট্রোপজিটিভিটি বেশি তার কাছেই তো নেগেটিভ গুলো যেতে চাইবে রে। SO4 2- বলবে আমি কার সাথে পড়ে আছি, কোন কপারের সাথে, ইলেকট্রোপজিটিভিটি কত কম, আমার কাছে অপশন আছে, আছে কে, জিঙ্ক। ওরে বাপরে বাপ, কপারের থেকে অনেক বেশি ইলেকট্রোপজিটিভ যে, তাহলে ওই বেশি ইলেকট্রোপজিটিভ স্পিসিসটার কাছে চলে যাবে SO4 2-, স্বাভাবিকভাবে ZnSO4 স্পিসিস তৈরি হয়ে যাবে। আর এই কপার 2+টা এই ছেড়ে দেওয়া দুটো ইলেকট্রন নেবে, নিয়ে কপার রূপে হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম গান গাইতে গাইতে নদীর ধারে কাঁদবে। আবার কি, ঠিক আছে। এইসব প্রশ্ন আমি উত্তর দেবো না। রেল লাইনের পরপর দুটি জোরের মাঝে কিছুটা ফাঁক রাখা হয় কেন, গরুর গাড়ির চাকায় বের কেন পড়ানো হয়, কিভাবে পড়ানো হয়, তারপর এইটার মুখে ওটা ছিপি আটকে গেলে কি করে করবে, কি করে দ্বিধাতব পাত, তারপরে ধর ওই সেতুর লাস্টের দিকে রোলার কেন রাখা হয়, এই সব প্রশ্ন বাচ্চাদের প্রশ্ন, তোরা সবাই পারবি এখন, ঠিক আছে। নিষ্ক্রিয় লোহা কি, এটা কিন্তু খুব ভালো একটা প্রশ্ন। হুট করে যদি এই যে ফুলস গোল্ড, নিষ্ক্রিয় লোহা, দার্শনিকের উল, এই ধরনের প্রশ্নগুলো, তারপর দেখবি সেরা ডাইজেশন, সবকিছু তোদেরকে করিয়ে দিয়েছি আমি। লোহার যদি ধর আমরা খুব গাঢ় যদি নাইট্রিক অ্যাসিড নেওয়া যায়, যেটাকে আমরা ধূমায়মান নাইট্রিক অ্যাসিড বলে থাকি, ওটার সাথে না লোহা কোনোদিন বিক্রিয়া করে না। অ্যাকচুয়ালি করে না কেন? কারণ সেটা লোহাটাকে নিষ্ক্রিয় করে দেয়, লোহাটাকে বিক্রিয়া থেকে ইনার্ট করে দেয়। কিভাবে করে না, যখনই তুই এর সামনে লোহাকে নিয়ে আসবি, এই লোহাটাকে অক্সিডাইজ করে দেবে, জারিত করে দেবে, এবং জারিত করে একটা অক্সাইড হয় যার নাম ফেরোসোফেরিক অক্সাইড। এই ফেরোসোফেরিক অক্সাইডের একটা লেয়ার এই লোহাটার উপরে ফেলে দেবে। যখনই ফেরোসোফেরিক অক্সাইডের লেয়ারটা ফেলে দিল, এই বিশুদ্ধ লোহাটা, বলতে পারিস লোহাটা আর ওই নাইট্রিক অ্যাসিডের সংস্পর্শেই আসতে পারে না। তার ফলে ফেরোসোফেরিক অক্সাইড লেয়ারটার জন্য ওটা নিষ্ক্রিয় হয়ে যায়, ওটা রিয়াকশন করতে পারে না। দেখবি এই পুরো ব্যাখ্যাটা আমি এখানটা তোদেরকে লিখে দিয়েছি, ঠিক আছে। অতি গাঢ় বা ধূমায়মান নাইট্রিক অ্যাসিডের সঙ্গে বিশুদ্ধ লোহা বিক্রিয়া করে না, এই অবস্থায় নিষ্ক্রিয় হয়ে যায়। আচ্ছা, এই অবস্থায় লোহা নিষ্ক্রিয় হয়ে যায়। লোহার এই নিষ্ক্রিয়তার সম্ভাব্য কারণ হলো গাঢ় নাইট্রিক অ্যাসিড লোহাকে জারিত করে, ওর উপরে ফেরোসোফেরিক অক্সাইডের একটা পাতলা আস্তরণ সৃষ্টি করে, সেই জন্য লোহা অ্যাসিডের সংস্পর্শে আসতে পারে না, একেই নিষ্ক্রিয় লোহা বলা হয়, ঠিক আছে। ডিসি কে এসিতে রূপান্তরিত করা যায়। আচ্ছা, কিভাবে রূপান্তরিত করা যায়, মানে কোন যন্ত্র আর কি, সোজা কথায় ইনভার্টার ইউজ করা হয়, তাই না? এটার জন্য তো ইনভার্টার ইউজ করা হয়। আর তোরা একটুখানি আমাকে জানা যে যদি না টয়লেট্রি হয়, তাই না? ইংরেজিতে লিখে লিখে অভ্যাস, বাংলায় লিখতে কেমন একটা লাগছে বিষয়টা, মানে কিছু কিছু নাম দেখবি আমরা ইংরেজিতেই লিখে লিখে অভ্যস্ত, যেমন রেকটিফায়ার, ইনভার্টার, কনভার্টার, এগুলো। তো যাই হোক, তোরা আমাকে একটুখানি বল, এই যে ডিসি থেকে এসিতে যখন রূপান্তরিত করছি, তখন তো ইনভার্টার আমি লিখে দিলাম, কিন্তু যখন এসি থেকে ডিসি করছি তখন কোন যন্ত্র ব্যবহার করা হয়? ঠিক আছে, চ নেক্সট। একটি কোষের তড়িৎচালক বল 6 ভোল্ট বলতে কি বোঝো ভাই? এসব এখন তোদের পেরে যাওয়া উচিত। 1 কুলম্ব আধানের ইলেকট্রনের সংখ্যা কত? আচ্ছা দেখ ভাই, একটা সমীকরণ আছে তো, কিউ ইকুয়াল টু এন ইন্টু ই। এখানে এই যে কিউটা রয়েছে সেটা হচ্ছে এই যতটা আধান আমাকে দিয়ে দিয়েছে সেটা, এনটা হচ্ছে ইলেকট্রনের নাম্বার, যতগুলো ইলেকট্রন, এই যে ইলেকট্রনের সংখ্যা কত জিজ্ঞাসা করেছে, মানে আমাকে এন এর ভ্যালুটাকে বার করতে হবে। আর এই ইটা কত? ই হচ্ছে চার্জ অফ দ্য ইলেকট্রন। এবার বিষয়টা হচ্ছে, আমাকে যখন এন এর সংখ্যাটা বার করতে হচ্ছে তখন আমাকে কিউ বাই ই করতে হচ্ছে। তুই বল কিউটা কত দিয়ে দিয়েছে? না দাদা 1 কুলম্ব দিয়ে দিয়েছে। আর ইটা কত দিয়ে দিয়েছে? ইলেকট্রনের আধান, ইলেকট্রনের চার্জ কত? 1.6 ইন্টু 10⁻⁹ কুলম্ব, তাই না? ওপরে কুলম্ব নিচে কুলম্ব কেটে গেল, তার মানে পুরো সংখ্যা বেরিয়ে যাবে যার কোনো একক থাকবে না।
আমি দেখতে পাচ্ছি 1/1.6 ইন্টু 10⁻⁻19 ওপরে উঠলে 10⁻19। এই 1/1.6 এর ভ্যালু কত হয় রে? তুই এইভাবে রেখে দিয়ে চলে আসতে পারিস, কোনো বিষয় না। আমি যাও একটু ভ্যালুটা তোদেরকে বার করে দেখি। ওইটার ভ্যালু হচ্ছে 0.625 ইন্টু 10⁻19। এটাকে দেখ, তোরা মুখস্থ করতে পারিস ভ্যালুটাকে, একটা পয়েন্ট সরিয়ে দিয়ে একটা 10 নিয়ে 6.25 ইন্টু 10⁻, তাহলে একটা যেহেতু নিলাম তাহলে 10⁻18 হয়ে গেল। ঠিক আছে, তোরা এই ভ্যালুটাকে ডিরেক্ট মনে রাখতে পারিস যে 1/1.6 করলে এটাই চলে আসবে, আর একটা এখান থেকে 10টা নিয়ে, মানে সোজা কথা এইটা আসবে, একটা 10 নিয়ে পয়েন্টে এক ঘর সরিয়ে দেবো, তাহলে 19-এর পরিবর্তে 18 হয়ে যাবে। অথবা তোরা এরকম ভ্যালুটাকেও রেখে আসতে পারিস। আমি বলবো এই ভ্যালুটাকে একটু মনে রাখিস, কখনো যদি এমসিকিউতে দিয়ে দেয় তাহলে কিন্তু চাপ হয়ে যেতে পারে। নেক্সট, আচ্ছা আমি জাস্ট দেখবো একটু রেকর্ডিংটা প্রপার হচ্ছে কিনা। রেকর্ডিং একদম প্রপার হচ্ছে। চলো, দুটি সমজাতীয়, আচ্ছা, বিন্দু আধানের প্রত্যেকটির আধান দ্বিগুণ করলে এবং দূরত্ব দ্বিগুণ করলে তাদের মধ্যে তড়িৎ বলের কি হবে? কুলম্বের সূত্র। দুইটি বিন্দু আধানের আকর্ষণ বা বিকর্ষণ বল, আধান দুটির গুণফলের সমানুপাতিক আর দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। একজন আমি ঠিক চ্যানেলটার নাম ভুলে গেছি, উনি ভীষণ সুন্দর করে ফিজিক্যাল সায়েন্সের, ফিজিক্সের, কেমিস্ট্রি এই সমস্ত সূত্রগুলো গানের মাধ্যমে বানিয়ে দিয়েছিলেন একসময়। খুব ভালো করেছিলেন, মানে ওটা স্টুডেন্টদের মুখে মুখে ছড়িয়ে পড়েছিল, এবং যারা হয়তো সূত্রগুলোকে মনে রাখতে পারতো না, পর্যায় সারণী মৌলগুলোকে 1 থেকে 20 একটা গান বানিয়ে দিয়েছিলেন, খুব সুন্দর করেছিলেন। আমি এক্স্যাক্টলি চ্যানেলটা মনে করতে পারছি না, তোরা একটু নিচে লিখে দিস যদি জানিস। ঠিক আছে, দুটি সমজাতীয় বিন্দু আধানের প্রত্যেকটির আধান দ্বিগুণ এবং দূরত্ব দ্বিগুণ করলে, যখন বলে দিয়েছে তুইও জানিস কুলম্বের সূত্র F ইকুয়াল টু, আমি ধ্রুবকটাকে 1/k ধরছি, হ্যাঁ, তাহলে Q1, আচ্ছা সমজাতীয় বলে দিয়েছে তো, তার মানে Q1 Q2 ধরার দরকার নেই, Q1 Q2টাকে আমি একটাই Q ধরি, তাহলে Q গুণ Q কত হয়ে যাবে বল? Q স্কোয়ার হয়ে যাবে। চলো, তাহলে ওপরে হয়ে গেল Q স্কোয়ার আর নিচে দূরত্বের বর্গ, ঠিক আছে, R স্কোয়ার। ওকে, এবার এইটা হয়ে গেল আমার F1 মানে প্রথম কন্ডিশন। এবার আমাকে দ্বিতীয় কন্ডিশন কি বলে দিয়েছে? এখানে তো আমি দুখানা আধান Q আর Q নিয়েছি, আমাকে এবার বলে দিয়েছে প্রত্যেকটা আধানকে যদি দ্বিগুণ করা হয়, মানে এবার আমি 2Q নিচ্ছি, আর মধ্যবর্তী দূরত্বটা R না নিয়ে আমি 2R নিচ্ছি। ওকে, তাহলে আমার F2 কত হচ্ছে বলো? এটা তো কেই থাকবে, Q গুণ করে Q স্কোয়ার হয়েছিল, 2Q গুণ করে 4Q স্কোয়ার হয়ে যাবে। ওকে, দূরত্বটাকে দ্বিগুণ করেছি, তাহলে R এর দ্বিগুণ R, মানে R এর বর্গ R স্কোয়ার হতো, 2R এর বর্গ হয়ে যাবে 4R স্কোয়ার। ওকে, তাহলে আমি দেখতে পাচ্ছি এবার 4 উড়ে গেল, 1/k Q স্কোয়ার বাই R স্কোয়ার থেকে গেল। ভাই আগে যা ছিল পরেও তো তাই আছে, তার মানে এই যে মধ্যবর্তী তড়িৎ বলের কোনো পরিবর্তন হচ্ছে না, আগেও দেখ Q স্কোয়ার R স্কোয়ার, এখানেও Q স্কোয়ার R স্কোয়ার, একদম পারফেক্ট আছে ভাই। নেক্সট, ওহমীয় পরিবাহী ও অওহমীয় পরিবাহীর ক্ষেত্রে একটি পার্থক্য লিখতে হবে আর কি ওদের মধ্যে। স্বাভাবিক, ওহমীয় পরিবাহী মানে ওরা যে কোনো কন্ডিশনে ওহমের সূত্রটাকে মেনে চলবে, এরা চলবে না। ওহমীয় পরিবাহীর ক্ষেত্রে আইভি লেখচিত্র কিন্তু একটা সরলরৈখিক লেখচিত্র হয়, এখানে কিন্তু তা হয় না। আমাকে একটুখানি বলতো ওহমীয় পরিবাহীর এক্সাম্পল কি হবে? ধাতুর ক্ষেত্রেও বলবি, অধাতুর ক্ষেত্রেও বলবি। অধাতব ওহমীয় পরিবাহী, ধাতব অধাতব দুটোই লিখতে হবে তোকে নিচে, হ্যাঁ। আর অহমীয় পরিবাহী তো তোরা জানিস, ঠিক আছে, লিখে দিতে, ওটা তো স্বাভাবিক, কিছু ধরনেরই এক্সাম্পল আছে। ভারতে পরিবর্তী প্রবাহের কম্পাঙ্ক 50 হার্টজ। ঠিক আছে, আমি আশা করব মোটামুটি এমসিকিউ ভিএসএকিউ তে যা ছিল সবকিছু করে ফেলতে পেরেছিস, একদম পরিষ্কার আছে। চল এইবার একটুখানি পরের প্রশ্নগুলোর দিকে যাওয়া যাক। তোরা কনফিডেন্সের একটা ঝলক নিজের মধ্যে কিন্তু দেখতে পাচ্ছিস, তোরা বুঝতে পারছিস যে তোরা রেডি হয়ে গেছিস। তাও অনেক পসিবল কোশ্চেন যেগুলো হয়তো আমি আগে দিইনি সেগুলো আজকে দিয়ে দিয়েছি। চলতরিতে প্রশ্ন আজকে একটু বেশিই দিয়েছি সত্যি বলতে, অঙ্ক টঙ্ক যা আছে সেগুলো দেখবি, চলতরিতে যে বেসিক অঙ্ক আছে সেটা এখানে করিয়েছি তোদেরকে, ইউটিউবের মধ্যে দিয়েছিলাম, একটা টাইপের সব ধরনের অঙ্ক করি আমি তোদেরকে শিখিয়ে দিয়েছিলাম যে এই টাইপের অঙ্ক পরীক্ষাতে আসে। ব্যাচের মধ্যে আমরা যখন গেছি আমরা কিন্তু চলতরিতের একটু অ্যাডভান্স লেভেলের অঙ্ক করিয়েছি, আর তারপরে ধামাকা ব্যাচের মধ্যে যখন যাবি তখন কিন্তু আবারও তোকে গ্যাসের আচরণ, আলো, চলতড়িৎ, তাপ, প্রত্যেকটা চ্যাপ্টার, রাসায়নিক গণনা, প্রত্যেকটার একদম গোড়া থেকে আমি অঙ্কগুলোকে শেখাবো। ওই ধামাকা ব্যাচের মধ্যেই যখন তুই প্র্যাকটিস করবি না, মানে শিখবি জিনিসগুলোকে, শেখার পরে তুই যখন অ্যাডভেঞ্চার একাডেমি থেকে প্র্যাকটিস করবি রেগুলার মাধ্যমিক পর্যন্ত, তুই জাস্ট ভেবে নে কি হতে চলেছে। আমি এই কথাটা বলছিলাম যে এই যে 100 যে বিষয়টা আমি তৈরি করব না তোর মধ্যে, তুই যদি 98 পাস তুই রিগ্রেট করবি, যা আমি 2 নম্বরের জন্য 100 পেলাম না। প্রচুর ছেলে মেয়ে আগের বছর উনি রিগ্রেট করছিল, আহা এত করলাম 1-2 নম্বরের জন্য 100 পেলাম না, কারণ প্রচুর 100 পাচ্ছি।
ও দেখতে পাচ্ছে একটার পর একটা 100 আসছে, যখনই ও 98 হলো না, কিন্তু দেখা গেল যে 98 এর জন্য রিগ্রেট করছে তার অ্যাকচুয়ালি টেস্টের নম্বর ছিল 75, 9 থেকে 10-এ ওটার সময় নম্বর ছিল হয়তো 66, সেখান থেকে তার লেভেলটা ওই জায়গায় গেছে যে সে 98 পেয়ে রিগ্রেট করছে। বুঝতে পারছিস ব্যাপারটা? এইটাই হচ্ছে ওই হাওয়া, এটাই হচ্ছে ধামাকাবাজের অ্যাডভেঞ্চার একাডেমির জাদু। এই জিনিসটা যদি তুই নিজের মধ্যে নিয়ে আসতে পারিস, যদি ফাইটিং স্পিরিটটা নিয়ে আসতে পারিস, জীবনে যে কোনো জায়গায় শাইন করে যাবে। বিরাট কোহলিকে দেখ, ফাইটিং স্পিরিটটা আছে বলে লোকটা এখনো প্রায় 37-38 বছর বয়স, এখনো ওডিআই ক্রিকেটে র্যাঙ্ক একদম 5-এর মধ্যে রেখে দিয়েছে মনে হয়। কি অবস্থা, কতটা ফাইটিং স্পিরিট আর কতটা ম্যাচুরিটি থাকলে এই জায়গাটা যাওয়া যায়, বুঝতে পারছিস? নিজের মধ্যে সেটাকে নিয়ে জীবনে সাকসেসফুল হয়ে যাবি। চ, মোটরের শক্তি কিভাবে বৃদ্ধি করা যায়? অবশ্যই আর্মেচারের পাক সংখ্যা বাড়িয়ে, আর্মেচারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা বাড়িয়ে, ক্ষেত্র চুম্বকের শক্তি বাড়িয়ে, এগুলো সব তোরা জানিস। দক্ষিণ হস্ত মুষ্টি নিয়ম আশা করছি আর বলতে হবে না। এই যে ডান হাত দিয়ে ধরলাম, তার উপরের দিকে তড়িৎ প্রবাহ হচ্ছে বৃদ্ধাঙ্গুষ্ঠ দিকে, তাহলে বাকি আঙুলগুলোর অগ্রভাগ চৌম্বক বলরেখা বা চৌম্বক ক্ষেত্রের অভিমুখটাকে নির্দেশ করছে। ঠিক আছে, পিতলের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বলতে কি বোঝো? এত তাপের ওয়ান শটে পুরো ধরে ধরে করিয়ে দিয়েছি, তাপের মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেনে করিয়ে দিয়েছি। ব্যাচে থাকলে তো তুই সবই পড়েছিস, আর এখানে থাকলেও তুই প্র্যাকটিস প্রচুর করেছিস। কনফিডেন্স আসছে, লেখ জয় ধামাকা, লেখ নিচে। চল দেখ, আলফা ইকুয়াল টু L2 মাইনাস L1, L1 T2 মাইনাস T1। তোদেরকে কি শিখিয়েছিলাম? এটাকেও একক করতে হয়, একক করতে হয়। কোন কঠিন পদার্থের প্রতি একক দৈর্ঘ্যে একক উষ্ণতা বৃদ্ধির জন্য যে পরিমাণ দৈর্ঘ্য প্রসারণ হয় তাকে সেই কঠিন পদার্থের উপাদানের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বলে। এই দুটোকে 1 করলে, যদি এটা 1 এটা 1, একক মানেই তো 1 করা, তাহলে L2 মাইনাস L1 এর ভ্যালুটা আলফার সাথে সেম হয়ে যায়। তাই জন্য যে পরিমাণ দৈর্ঘ্য প্রসারণ ঘটে সেটাই দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। তাহলে এই যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক এত বলতে কি বোঝো? মানে দৈর্ঘ্যের প্রসারণই ঘটেছে এতটা। কখন? এখানে কেলভিনে আছে, মানে এটা এসআইতে আছে। তাহলে 1 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট কোন একটা পিতলের দণ্ডের উষ্ণতা 1 কেলভিন বৃদ্ধি করলে, দেখ দুটো একক পরিমাণ করে দিলাম, তার দৈর্ঘ্যের প্রসারণ হয় 2 × 10⁻⁵ মিটার। দৈর্ঘ্যের প্রসারণ যতটা হয় ততটাই তো দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক হয়। আশা করব পরিষ্কার। প্রাথমিক দৈর্ঘ্যের উপর নির্ভর করে না, জানিস তো? একক বিশ্লেষণের মাধ্যমে, মাত্রা বিশ্লেষণের মাধ্যমে করলে ভালো। মাত্রা বিশ্লেষণের মাধ্যমে করবি, করে দেখাবি, লাস্টে থিটা ইনভার্স আসছে, সুতরাং প্রাথমিক দৈর্ঘ্যের উপর নির্ভরশীল নয়। কনফিডেন্স কনফিডেন্স কনফিডেন্স। ঠিক আছে, এই একটা প্রশ্ন আমি পেয়েছি। রোধের উষ্ণতা গুণাঙ্ক খুব একটা দেয় না, কিন্তু জাস্ট একটুখানি তোদেরকে জেনে রাখার জন্য, যেহেতু তোরা গুণাঙ্কের বিষয়টা জানিস খুব ভালো করে, সেই জন্য দেখ কিছুই নতুন নেই। এখানে দেখ দিয়ে দিয়েছে, আমি ডেফিনেশনটাও তোদেরকে লিখে দিয়েছি, যে প্রতি 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধির জন্য, মানে একক উষ্ণতা বৃদ্ধির জন্য, কোন পরিবাহীর প্রতি একক রোধে, মানে একক রোধের যে পরিমাণ রোধ বৃদ্ধি হয়, মানে ধর আমি বললাম 0 ডিগ্রি সেলসিয়াসের ক্ষেত্রে এবং T ডিগ্রি সেলসিয়াসের ক্ষেত্রে R0 আর RT যদি হয়, তাহলে রোধের উষ্ণতা গুণাঙ্কের যে ভ্যালুটা হয়, আমি বললাম ধর উষ্ণতা গুণাঙ্ক কত হয়ে যাবে বল? RT মাইনাস R0। তোরা প্রত্যেকে জানিস এখন RT মাইনাস R0, একটু আগে দেখালাম। নিচে কি হয়ে যাবে বল? R0 হয়ে যাবে, আর এখানটা কি হয়ে যাবে বল? T মাইনাস 0 হয়ে যাবে, অন্তিম মাইনাস প্রাথমিক উষ্ণতা। তাহলে RT মাইনাস R0 ডিভাইডেড বাই R0 ইন্টু T। একই ডেফিনেশন, একই সমস্ত কিছু। প্রতি একক রোধে একক উষ্ণতা বৃদ্ধির জন্য যে পরিমাণ রোধের বৃদ্ধি ঘটে তাকে রোধের উষ্ণতা গুণাঙ্ক বলে। একদম পারফেক্ট কথা। চলো, আমাদের এসএকিউ টাইপ অফ প্রশ্ন সবকটা শেষ, এবার এলএকিউ টাইপ অফ প্রশ্নের মধ্যে যাওয়া যাক। সেদিনে একটা শর্ট ট্রিক শিখিয়েছিলাম, লং ট্রিকটাও শিখিয়ে দিয়েছিলাম, যে কি করে ইন্ডিভিজুয়াল বর্তনী থাকলে তার মধ্যে যদি তোকে রোধগুলোর মধ্যে যদি ইন্ডিভিজুয়াল রোধের মধ্যে তড়িৎ প্রবাহ মাত্রা বার করতে দেয়, সেটা আগের সেটের মধ্যে শিখিয়েছি। এটা একটা প্রশ্ন মাধ্যমিকে দিয়েছিল, বলেছিল এর মধ্যে এ আর বি প্রান্তের মধ্যে যে 3খানা রোধ কানেক্টেড আছে, তুল্য রোধ বার করতে হবে। এখানে ধর আমি বললাম এটাকে R1 দিয়ে দিয়েছে, R2 দিয়ে দিয়েছে, R3 দিয়ে দিয়েছে, তুল্য রোধ কি হবে? আমাকে একটা কথা বলতো ভাই, এই যে 3টে রোধ আছে, দুটো প্রান্ত এ আর বি, একদম, আমি যদি তোকে জিজ্ঞাসা করি যে এখান থেকে যদি আমি কারেন্ট পাঠাই, এই ধর আই কারেন্ট আমি পাঠালাম, এখানটা একটা জাংশন আছে, তার মানে কিছুটা কারেন্ট এদিক থেকে যাচ্ছে আর কিছুটা কারেন্ট এদিক থেকে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, এদিক থেকে কোনো কারেন্টের বিষয়টা আমি ধরছি না, আমি বললাম তুই ধর এখান থেকে কারেন্টটা চলে যাচ্ছে, তুই জাস্ট রোধগুলোর মধ্যে দিয়ে ধর। তাহলে এদিক থেকে যখন কারেন্টটা যাচ্ছে, R1 এর মধ্যে দিয়ে কিছুটা কারেন্ট গেল, যাওয়ার পরে
এই যে জাংশনটা রয়েছে, এই জাংশনটা থেকে আবার কারেন্ট ভাগ হবে, যেমনি করে এই জাংশনটা থেকে ভাগ হয়েছিল। আমি বলতে চাইছি R1 এর মধ্যে দিয়ে ধরলাম আমি I1 পরিমাণ কারেন্ট যাচ্ছে, জাস্ট তুই ধরে নে। পুরো আইটা তো যাবে না, কারণ ভাগ হয়ে গেছে, এদিকে কিছুটা ভাগ হয়েছে, এদিকে কিছুটা ভাগ হয়েছে। ঠিক আছে ভাই, ঠিক আছে, তোকে বোঝানোর জন্য সব থেকে ভালো টেকনিক তোকে আমি দেখিয়ে দিচ্ছি, এইভাবে মনে রাখ। ধর এখান থেকে ভাগ হয়েছে, তাহলে এইদিকে কিছুটা গেছে, এদিকে কিছুটা গেছে, ঠিক আছে। এইটার মধ্যে দিয়ে কতটা গেছে? I1 পরিমাণ গেছে, হলো। আমি যদি তোকে বলি এখান থেকে যাওয়ার পরে আবার এই জায়গা থেকে ভাগ হচ্ছে, তো তার মানে এই 2 ওহমের মধ্যে দিয়ে কিছুটা যাচ্ছে, আবার নিচের দিকে কিছুটা যাচ্ছে। তার মানে তুই বুঝতে পারছিস যে I1টা এখান থেকে প্রবাহিত হলো, সেটা কিন্তু কমপ্লিটলি 2 ওহমের মধ্যে দিয়ে গেল না, কারণ নিচে কিছুটা চলে গেল, সাইডে কিছুটা চলে গেল। তাহলে আমি বললাম ধর এই 2 ওহমের মধ্যে দিয়ে যেটা যাচ্ছে সেটা হচ্ছে I2, মানে প্রবাহ মাত্রা ডিফারেন্ট হয়ে গেল, চেঞ্জ হয়ে গেল। এখান থেকে কিছুটা প্রবাহ গেল, দুভাগে ভাগ হয়ে গেল, তাহলে একের মধ্যে দিয়ে সবটা গেল না, একটু কম গেল, ঠিক আছে। আবার এখান থেকে গেল, ভাগ হয়ে গেল, তার মানে একের মধ্যে দিয়ে যতটা গেল, আমি এটাই বোঝাতে চাইছি তোদেরকে, জাস্ট একটা সহজ এক্সপ্লেনেশন দেওয়ার চেষ্টা করছি। একের মধ্যে দিয়ে যতটা গেল, এখান থেকে ভাগ হয়ে যাওয়ার ফলে 2 এর মধ্যে দিয়ে আর অতটা গেল না। আমার কতটা গেল দেখার দরকার নেই, আমি শুধু বলছি সেম গেল কি? সেম তো গেল না, ডিফারেন্ট ডিফারেন্ট গেল। আবার যদি এখানে ভাবি, এখানটা এসে আগে কারেন্টটা মিলিত হচ্ছে ধরে নে, তাহলে এখান থেকে যখন যাবে তখন এই 3 এর মধ্যে দিয়ে কিন্তু এই I2 কারেন্টটা যাবে না, ওর থেকে একটু আলাদা যাবে, বেশি কম যাবে দেখার দরকার নেই, আলাদা যাবে। তার মানে এখান থেকে যে কারেন্টটা গেল, এখানে গিয়ে স্প্লিট হওয়ার ফলে 2 এর মধ্যে দিয়ে আলাদা গেল, এখানে গিয়ে আবার জুড়ে যাওয়ার ফলে এখানে 3 এর মধ্যে দিয়ে আলাদা গেল। তার মানে 1 2 3 এর মধ্যে দিয়ে কিন্তু সেম কারেন্ট যাচ্ছে না। এখান থেকে যেটা স্প্লিট হয়েছিল সেটা কি আবার 3 এর পর থেকে গেল, এবং একদম দেখতে পাবি ফাইনালি এই জায়গাটায় এসে এরপর থেকে পুরো আই গেল। আমার কতটা করে কারেন্ট গেছে দেখার দরকার নেই, আমি শুধু দেখলাম কি, অ্যানালিসিস করলাম, বুঝলাম কি, যে এটার মধ্যে দিয়ে যতটা কারেন্ট গেল এটার মধ্যে দিয়ে আলাদা, এটার মধ্যে দিয়ে আলাদা, কারণ এই কারেন্টটা বারবার বারবার স্প্লিট করে যাচ্ছে। কিন্তু প্রান্ত দুটো একই আছে তো? আছে তো। দুটোই এ আর বি বিন্দুর মধ্যে কানেক্টেড তো? আছে। কিন্তু প্রত্যেকটার মধ্যে দিয়ে কারেন্ট আলাদা, কি প্রকাশ করছে এটা? চিন্তা করে দেখ, আমি যদি তোকে বলি 3 জনকে যদি সমান্তরালে যুক্ত করি, তাহলে প্রান্ত দুটো সেম, কিন্তু এখান থেকে একটা কারেন্ট পাঠালে ওটা 3 ভাগে ভাগ হয়ে যায়, 3টের মধ্যে দিয়ে কারেন্ট আলাদা হয়। সেম টাইপের সিচুয়েশন মনে হচ্ছে তো? সব প্রত্যেকটা রোধের মধ্যে দিয়ে কারেন্ট 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 আলাদা, কিন্তু প্রান্ত দুটো দেখ, একটা এ আর একটা বি এর মধ্যেই তো 3টে কানেক্টেড আছে। তার মানে এটা কোথাও না জানি সমান্তরালের একটা গন্ধ আমাকে দিচ্ছে। সুতরাং এই প্রত্যেকটা রোধ সমান্তরাল সমবায়ে যুক্ত, আমি এই অ্যানালিসিসটার মাধ্যমে বুঝতে পারলাম। তোকে শুধুমাত্র তুল্য রোধটা বার করতে হবে। আমি আশা করবো স্ট্রাকচারটা যখনই তোর সামনে আসবে তুই বুঝে যাবি যে এটা কিভাবে সমান্তরাল হয়েছিল। তাহলে যখনই তোকে তুল্য রোধ বার করতে দেবে, আমি ধরলাম 1/r প্যারালাল ইকুয়াল টু 1/r1 প্লাস 1/r2 প্লাস 1/r3। এখান থেকে যদি বলি 1/r1 এর ভ্যালু কত? 1, r2 এর ভ্যালু কত? 2, r3 এর ভ্যালু কত? 3। 6 হয়ে গেল, 6 হয়ে গেল, 3 হয়ে গেল, 2 হয়ে গেল, 3 2 এ 5 আর 6 11, তার মানে 11/6 হয়ে গেল। 1/rp এর যদি ভ্যালু এটা হয়, তাহলে rp এর ভ্যালু কত হয়ে যাবে? 6/11 ওহম হয়ে যাবে। আশা করতে পারি পরিষ্কার আছে। তাহলে তুল্য রোধ বেরিয়ে গেল 6 এর 11 ওহম। সমান্তরাল সমবায় যে আছে সেটা তোকে বুঝিয়ে দিলাম একদম সহজ ভাবে। এরপরে যখন তুই 12 এ উঠবি, তুই এগুলোর আরো লজিক্যাল অ্যানালিসিস দেখতে পাবি যে কি করে তোকে এই জিনিসগুলো বুঝতে হয়। কিন্তু আপাতত এত একটা কমপ্লেক্স যেহেতু আছে, আমি এটাকে তোদের এই লাস্ট মোমেন্টে বেশি কমপ্লেক্স করলাম না, তোদেরকে একদম সহজ একটা টেকনিক শেখালাম যে এখান থেকে ভাগ হয়ে যাচ্ছে, তাহলে এটার মধ্যে দিয়ে একটা গেল, এখান থেকে ভাগ হয়ে যাচ্ছে, এখান থেকে আলাদা গেল, এখানে এসে আবার জুড়ছে, এখান থেকে আবার আলাদা গেল, আবার এই পুরোটা এখান থেকে যে আইটা গেছিল এখান থেকে আবার গিয়ে এই আইটা আবার এখানটা ফেরত এলো, মানে 3টের মধ্যে দিয়ে ডিফারেন্ট গেল। তার ফলে এরা 3 জনে সমান্তরালে রয়েছে। ঠিক আছে, মনে থাকবে, একদম পরিষ্কার। নেক্সট, এটা মনে আগের দিন করেছিলাম না, একটি পার্থক্য। যাই হোক, নেক্সট, অ্যামোনিয়া গ্যাস শুষ্ক করতে গাঢ় সালফিউরিক অ্যাসিড P2O5 অনার্দ্র CaCl2, বাপরে বাপ, অ্যামোনিয়াম সালফেট, অ্যামোনিয়াম ফসফেট, আর এখানে যুত যৌগ CaCl2.8NH3, মনে পড়ছে? তার মানে এরা 3 জনেই অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া করে যাবে রে, বিক্রিয়া করে যাবে। আর যদি বিক্রিয়া করে যায়, ধর আমি তোকে বলছি, তুই ধর একটা সুন্দর কেক বানিয়েছিস, কেক বানিয়ে ধর আমার এখানে আমার রিও শুয়ে আছে, রিওকে ধর আমি বললাম, হ্যাঁ রে রিও, আমি যাচ্ছি একটু বাইরে, তুই একটুখানি আমার কেকটার দায়িত্ব নে, একটু কেকটাকে পাহারা দে, যেন কেউ এসে কেকটার নজর না দিয়ে দেয় বা খেয়ে না নেয়, ঠিক আছে? তো এবার রিও বললো, হ্যাঁ দাদা তুমি যাও যাও যাও, আমি দেখে নেবো কেকটাকে। আমি ফিরে এসে দেখলাম
কেকটা আর নেই। রিও বলছে কোথায়, আমি তো জানি না, এদিকে দেখছি রিওর পেটটা একটু ফুলে আছে, মানে রিও বেশ খেয়েছে অনেকটা কিছু, ঠিক আছে। রিওর দেখবি মুখের মধ্যেও দেখি কেকটা লেগে আছে রিওর, তার মানে আমি যাকে দিয়ে গেছি পাহারা দেওয়ার জন্য সেই খেয়ে ফেলেছে। এই টাইপের একটা বিষয়, যাকে শুষ্ককরণের জন্য ভাবছি একে দিয়ে শুষ্ককরণ করাবো, তার সাথে বিক্রিয়া করে ফেলছে। তার ফলে স্বাভাবিক ব্যাপার, আমার এখানে এগুলোকে ইউজ করলে চলবে না। তাহলে কাকে ইউজ করা হয় নিচে কমেন্ট করে দেখি। নেক্সট প্রশ্নটা দেখা যাক, তাপবিদ্যুৎ জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে এইসব উৎপাদনের সংক্ষিপ্ত ভিত্তি কৌশল আলোচনা করে। তুই হয়তো ভাবতে পারিস দাদা এটা কি প্রশ্ন, এটা কি আদৌ পরীক্ষাতে আসবে? আমি বললাম আসে রে আসে, এটা হুট করে দিয়ে দিয়েছিল মাধ্যমিক 2019-এ, এবং সেই আমি একদম রিস্ক নেব না। আমি এখানটা তোদেরকে দেখ জলবিদ্যুৎ আর তাপবিদ্যুতের পুরো ছকটা দিয়ে দিয়েছি, এগুলো অবশ্যই পড়ে রাখবি, খুব সোজা খুব সোজা, তোরা ছোটবেলাতেও পড়েছিস। যদি পরবর্তীকালে এইসব জায়গায় চাকরি বাকরি পেয়ে যাস তখন বলতে হয় না দাদার কিছু পড়েছিলাম, কিন্তু এই বিষয়টা একটু বেসিক ফেসিক জানি, আমরা কিন্তু তৈরি করে দিতে পারবো বিদ্যুৎ, কিছু না বললেও না শিখিয়ে দিলেও পারবো, আমরা ছক পড়ে এসেছি। চল পরেরটা দেখ। এই একটা প্রশ্ন আছে, 220 ভোল্ট ডিসি অপেক্ষা 220 ভোল্ট এসি কেন বেশি বিপজ্জনক? ও হো, বিউটিফুল কোয়েশ্চেন। তুই তো ভাবতে পারিস দাদা এটা কি ধরনের বাজে প্রশ্ন হলো, কেন? ডিসি মানে ওটা চেঞ্জ হচ্ছে না, এর যা 220 ভোল্ট আছে একদম স্থির আছে, একবার লাগলো ব্যাস গল্প শেষ হয়, তবে ফটো হয়ে গেল, তারপরে পরে কথা হবে। কিন্তু যখনই এসির ক্ষেত্রে হলো তো আপ ডাউন আপ ডাউন আপ ডাউন আপ ডাউন করছে, তো যখন হাত দেবে আপে গেল, তারপর আবার ছেড়ে দেবে, তো আচ্ছা বেটা ইয়ে বাত হে। ধর এখানটাতে কারোর হাতের মধ্যে 220 ভোল্টের এসির ঝটকা লাগলো, ঠিক আছে, বা ধর এখানটাতে লাগলো, ঠিক আছে, যে কোনো জায়গার মধ্যে লাগলো, এখানে লাগুক এখানে লাগুক, আরে মুহূর্তের মধ্যে তো সে পিক পয়েন্টে পৌঁছে যাবে। যখনই পিক পয়েন্টে পৌঁছে যাবে, এই পিকটার ভি এর ভ্যালু জানিস, এই পিকটার বিভব জানিস 220 হয় না। ডিসির ক্ষেত্রে তো সবসময় 220-তে স্থির থাকে, কিন্তু এসির ক্ষেত্রে এই যে পিকটা রয়েছে, এই পিকের বিভবটাকে এরকম ভাবে লেখা হয় V0 ইকুয়াল টু √2 ইন্টু VRMS। উঁচু লেভেলের একটু বিষয়, তোদের শুধু একটুখানি জিনিসটা দেখিয়ে দিচ্ছি। এইটা হচ্ছে এই VRMS এর ভ্যালুটা, যেটা নর্মালি তোকে দিয়ে দিয়েছে, তাহলে √2 ইন্টু 220, ঠিক আছে। এই পিকের ভোল্টেজটা দেখ একটুখানি, আমি তোকে একটু দেখাচ্ছি। √2 মানে 1.414, ঠিক আছে, ইন্টু হচ্ছে 220, মানে প্রায় 311। তাহলে প্রায় আমি লিখি প্রায় 311 ভোল্ট। বুঝতে পারছো? 220 ডিসি ভালো মনে হচ্ছে না? এবার পিকে গিয়ে এর ভোল্টেজটা 311-তে পৌঁছে যাচ্ছে এসির ক্ষেত্রে। আরে ভাই একবার লাগলে ব্যাস, আরে এত দূর যেতে হচ্ছে না, এখানেই ছবি, ঠিক আছে, বলেন এক ছবলে ছবি, ওই ব্যাপার আর কি, ঠিক আছে। চলো, এই আবার পালিয়ে গেল কেন এই সাইডে, চল নেক্সট। বাবা এখান থেকে আবার ওখানে চলে গেছে, আর ঠিক আছে গেছে গেছে, কি বলবো এবার। বলেছে লাইকার অ্যামোনিয়া বোতল খোলার আগে ঠান্ডা করে খোলা উচিত কেন? ভাই ভাই এইসব প্রশ্ন এখন তোদেরকে করাবো, আর ঠিক আছে করি। লাইকার অ্যামোনিয়ার বোতল যখন আছে, ধর আমি নর্মাল টেম্পারেচারের কথা বলছি, নর্মাল টেম্পারেচারে তুই ধর এখানে বোতল দেখেছিস, বোতলটা কি সুন্দর বোতল, যাই হোক লাইকার অ্যামোনিয়া আছে এর ভেতরে। এবার নর্মাল টেম্পারেচারে মানে একদম ঘরের উষ্ণতায় কি হয় জানিস তো, এই লাইকার অ্যামোনিয়াটা পুরোটা লিকুইড থাকে না, এখান থেকে ভেপোরাইজ হয়ে 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 গ্যাসিয়াস ফরম্যাটে কিছুটা এই জায়গাটায় জমে থাকে। যখনই ভেপার ফরম্যাটে বা গ্যাসিয়াস ফরম্যাটে এখানটা জমে রয়েছে না, ওরা একটা প্রেসার ক্রিয়েট করে রেখেছে এই জায়গাটায়, বোতল তো বন্ধ, এখানে একটা চাপ তৈরি করে রেখেছে গ্যাসটা। যখনই চাপ তৈরি করে রেখেছে, এই লিকুইডের সঙ্গে গ্যাসের এই জায়গাটা একটা সাম্যাবস্থা বিরাজ করে। যখনই তুই বোতলটা খুললি, ওই গ্যাসটা হুট করে বেরোনোর চেষ্টা করবে, হুট করে যখন বেরোবে এখানে কিছুটা লিকুইডকে নিয়ে বেরোবে, যখনই বেরোবে সঙ্গে সঙ্গে পুরো লিকুইডটা এসে তোর চোখের মধ্যে ছপ করে পড়বে, যদি চশমা ফশমা না থাকে। যখনই পড়লো চোখটা গেল পুরো, আর কোনো উপায় নেই, চোখ গেল। এত বিপজ্জনক জিনিস, এই জন্য ঠান্ডা করতে হয় সব সময়। ঠান্ডা করলে কি হবে, এই যে গ্যাসিয়াস ফরম্যাটে যেটা আছে সেটা দ্রবীভূত হয়ে যাবে, তার ফলে ওটা খুললে আর ওটা ছিটকে বেরিয়ে আসবে না, ঠিক আছে। এটা নিয়ে একটা স্টোরি আছে, এটা আমি মেনলি পরে বলবো একটু কখনো সময় পেলে, এখন তোদের পরীক্ষা আছে। এটা আমরা যখন কলেজে পড়তাম প্র্যাকটিক্যাল করতাম তখন এরকম একটা বিপজ্জনক ইনসিডেন্ট ঘটেছিল, বলবো পরে সময় করে। এখন পরীক্ষা করে নে, পরে গল্প বলবো। পরীক্ষার পরে একটা দিন, পরীক্ষা শেষের পরে ওই স্ট্র্যাটেজি ফ্যাটেজি তো দেবো, সেগুলো তো ঠিক আছে, তারপর তো আবার সেই পড়াশোনা একদম জোর কদমে চলবে। একদিন সন্ধ্যাবেলা একটু কথা বললে হয় সবার সাথে লাইভে। মাধ্যমিকের পরে করেছিলাম আগের বছরে 2026 সালে, মানে এই বছরই আর কি, মাধ্যমিকের পরে।
সেরকম একটা প্ল্যান করতে পারি যদি তোরা সবাই বলিস, ঠিক আছে? ফোনে কথা হবে, ওই দিন আমি ফোনটা অ্যাক্টিভ রাখবো, তোরা ফোন করতে পারবি, ডিরেক্ট লাইভের মধ্যে কথা হবে, তারপরে ফোনে লাইভের মধ্যেই কথা হবে, ঠিক আছে? তোরা ফোন করবি, লাইভের মধ্যে ফোন অ্যাক্টিভ থাকবে, বলবো, কথা হবে, ঠিক আছে? যদি এরকম যদি বলিস তো করবো কিছু একটা, এখন আমি কিন্তু শিওর নয়, হ্যাঁ, প্ল্যান করিনি কিছু, এই এক্ষুনি প্ল্যান করলাম। তারপরে কি বলেছে দেখ, সদ্য প্রস্তুত সোডিয়াম নাইট্রোক্লোরাইড দ্রবণের মধ্যে দিয়ে যদি NaOH চালনা করে, কি বলেছে, এটা কি প্রশ্ন? ও আচ্ছা, H2S কে কি করে শনাক্ত করবে? এখানে দেখ কিছুটা আমি বলে দিয়েছি, অনেকের এই জায়গাটা লিখতে অসুবিধা হয়। এই যে সদ্য প্রস্তুত কথাটা তোমাকে লিখতেই হবে। সোডিয়াম নাইট্রোক্লোরাইড দ্রবণের মধ্যে প্রথমে NaOH দিয়ে কিছুটা দ্রবণটাকে ক্ষারীয় করতে হবে, তারপরে সেটার মধ্যে H2S গ্যাস চালনা করতে হবে। চালনা করলেই তুমি দেখবে বেগুনি বর্ণের একটা জটিল যৌগ, মানে কালারটা বেগুনি হয়ে যাচ্ছে, এবং সেটা দেখেই কিন্তু আমরা H2S টাকে শনাক্ত করতে পারি। আমরা যদি তোকে বলি সোডিয়াম নাইট্রোক্লোরাইডটা কি, Na2 FeCN O5NO, এইটাকে বলা হয় সোডিয়াম নাইট্রোক্লোরাইড। এটার সঙ্গে কি যোগ করছি বল, H2S না, NaOH দিয়ে অম্লাইত মানে ক্ষারকীয় আছে, তো সেই কারণে H2S টা হয়ে যাবে Na2S হয়েছে। এইবার যখনই এখানটায় বিক্রিয়াটা হচ্ছে, স্বাভাবিক কি তৈরি হচ্ছে দেখ, দুটো সোডিয়াম মানে হয়ে গেল 4টে সোডিয়াম, তাহলে হয়েছে Na4, তারপরে Fe আছে, Cn আছে, হোল 5 আছে, হয়েছে। এই যে NO আছে তার মধ্যে গিয়ে ঢুকে পড়ছে এই সালফারটা, তাহলে হয়ে গেল NOS। এই হচ্ছে পুরো এই বেগুনি বর্ণের জটিল যৌগটা, সেই জন্যই তোর কালারটা বেগুনি হয়ে যাচ্ছে, ঠিক আছে? এবং এটা দেখে H2S টাকে শনাক্ত করা যাচ্ছে। ডায়নামো বা জেনারেটরের কি বলেছে, ডায়নামো বা জেনারেটর ও মোটরের মধ্যে পার্থক্য। ডায়নামো বা জেনারেটর কিসের ভিত্তিতে কাজ করে? তড়িৎ চুম্বকীয় আবেশের ভিত্তিতে। মোটর তড়িৎ প্রবাহের উপর চুম্বকের ক্রিয়ার ভিত্তিতে কাজ করে। এখানে তুই ধরে রাখ ওই যান্ত্রিক শক্তিটা তড়িৎ শক্তিতে রূপান্তরিত হচ্ছে, প্রথমে যন্ত্রটা কাজ করছে, সেখান থেকে তড়িৎ তৈরি হচ্ছে। জেনারেটর মোটরের ক্ষেত্রে তো, জেনারেটর ডায়নামোর ক্ষেত্রে তো তাই হয়, প্রথমে যন্ত্রটা কাজ করে, সেখান থেকে তড়িৎটা তৈরি হয়। মোটরের ক্ষেত্রে কি হয়, তুমি সুইচ দিলে, তড়িৎ পাঠালে, যন্ত্রটা চলছে, মানে তড়িৎ শক্তিটা যান্ত্রিক শক্তিতে কনভার্ট হয়ে যাচ্ছে। এখানে যান্ত্রিক শক্তিটা তড়িৎ শক্তিতে কনভার্ট হয়ে যাচ্ছে, একদম পরিষ্কার। আর তারপরে হচ্ছে এখানটায় তড়িৎচালক বলের অভিমুখটা পাওয়া যায় ফ্লেমিং এর ডান হস্ত নিয়মের মাধ্যমে, আর এখানটায় ঘূর্ণনের অভিমুখ ফ্লেমিং এর বাম হস্ত নিয়মের মাধ্যমে পাওয়া যায়, ঠিক আছে? তারপর এটা কি আছে, পরিবর্তী তড়িৎচালক বলের কম্পাঙ্ক 100 হার্জ হলে ওই তড়িৎচালক বলের অভিমুখ প্রতি সেকেন্ডে কতবার উল্টে যায়? আরে কম্পাঙ্ক 100 হার্জ মানে কি, প্রতি সেকেন্ডে 100 বার পূর্ণকম্পন সম্পন্ন করে। একবার পূর্ণকম্পনের ক্ষেত্রে 100 হার্জ মানেই 1 সেকেন্ডে 100 বার পূর্ণকম্পন করছে। একবার পূর্ণকম্পন করলে দুবার অভিমুখ পাল্টে যায়, তাহলে 100 বার যদি পূর্ণকম্পন করে তাহলে 200 বার অভিমুখ পাল্টে যাবে, তাহলে কতবার উল্টে যাবে, 200 বার উল্টে যাবে, ঠিক আছে? H2S কে পারদের উপরে সংগ্রহ করা যাবে কি? একদম যাবে না। কেন? কারণ পারদের উপরে যদি আমি H2S কে সংগ্রহ করতে যাই, সেটা কিন্তু একটা কম্পাউন্ড তৈরি করবে, সেটা হচ্ছে মার্কিউরিক সালফাইড, কালারটা নিচে উল্লেখ করে প্রত্যেকে এক্ষুনি, আর তার সাথে হাইড্রোজেন গ্যাস তৈরি করবে। এই রিয়াকশন হয়ে যাবে, রিয়াকশন হওয়ার ফলে করা যাবে না, এটা তাপের একটা অঙ্ক আছে। 200 সেন্টিমিটার দীর্ঘ একটা লোহার দণ্ডের উষ্ণতা হবে 50 ডিগ্রি ফারেনহাইট থেকে বৃদ্ধি করে এত করা হয়েছে, তার মানে উষ্ণতা দেখ T1 এর ভ্যালু দেওয়া আছে, T2 এর ভ্যালু দেওয়া আছে। দৈর্ঘ্য এতটা প্রসারিত হয়েছে, মানে দৈর্ঘ্যের যে বৃদ্ধি L2 - L1 তারও ভ্যালু দেওয়া আছে। এটা প্রাথমিক দৈর্ঘ্যটা মানে L1 এর ভ্যালুটাও দেওয়া আছে। এবার তোকে বলেছে সেলসিয়াস স্কেলে বার করতে হবে, বাট উষ্ণতা কিসে দিয়ে দিয়েছে? ফারেনহাইটে দিয়ে দিয়েছে। আমরা কিন্তু জানি উষ্ণতার এককের উপরেই নির্ভর করে। তো তারপরে তুই একটা ফর্মুলা জানিস, তুই এখান থেকে বসাতে পারিস তো, আলফা এফ ইকুয়াল টু L2 - L1 ডিভাইডেড বাই L1 T2 - T1। তুই এখানে T2 T1 টা ফারেনহাইটেই বসা, কোনো সমস্যা নেই। তাহলে তুই এখান থেকে একটা পুরো ভ্যালু পাবি, যেটা তুই পাবি হচ্ছে ডিগ্রি ফারেনহাইট ইনভার্স। এখানটা ফারেনহাইট বেরোবে, উপরে গেলে ডিগ্রি ফারেনহাইট ইনভার্সে বেরোবে। এই যে আলফা এফ, মনে পড়ছে একটা ফর্মুলা ছিল আলফা এফ ইকুয়াল টু 5/9 আলফা সি, ওই ফর্মুলার মধ্যে বসিয়ে দিয়ে তুই আলফা সির ভ্যালু পেয়ে যাবি এখান থেকে, তাহলে তুই সেলসিয়াসের ভ্যালুটা পেয়ে গেলি। পরিষ্কার বিষয়, একদম সোজা। চলো এগুলো একটু পড়ে রাখবি, এক্সট্রা করে দিলাম। ওরস্টেডের পরীক্ষার ফলাফল, পরিবাহী তারের অবস্থান, প্রবাহের অভিমুখ এবং চুম্বক শলাকার উত্তর মেরু কোন দিকে বিক্ষিপ্ত হবে সেটা। আচ্ছা, আর একটা দিলাম, এই হচ্ছে কিছু MCQ VSQ দিয়েছি, যেগুলো একটুখানি তোরা দেখে রাখিস। সেগুলো কিন্তু ডায়নামো আর ওই মোটরের জায়গাটা থেকে আছে, যদিও পুরো ডায়নামো ফাইনামো এখন গঠন ফটন সব দেয় না পরীক্ষাতে, আর ওগুলো এখন পড়ে লাভ নেই।
এইগুলো একটুখানি দেখে যায়, ওগুলোতে গঠন গঠন দেখে গেলে, কার্যপ্রণালী দেখে গেলে দেখে যেতে পারিস একটুখানি, কিন্তু পরীক্ষা দেওয়ার সম্ভাবনাটা অনেকটাই কম। ঠিক আছে, ওগুলো যদি কেউ চায় এখন যে না ঠিক আছে আমি দিয়ে দেবো, সে দিতেই পারে, তিনি দিতেই পারেন, কিন্তু ওগুলো এখন আর দেওয়া হয় না, মানে ওই গঠন ফঠন আর লিখতে দেয় না এখন। আগে দিত, আগেকার মাধ্যমিকে দিত ওই বাল্বের ভেতরে গঠন লেখো, ডায়নামোর গঠন লেখো, পুরো গঠন এসব লিখতে এখন আর স্বাভাবিক এই তোদের 3 নম্বরের প্রশ্ন 2+1 ভাগ করা থাকে, এখন দেওয়ার কথা নয়। ঠিক আছে, কিন্তু এই ছোট ছোট প্রশ্নগুলো দিতে পারে, অনেকগুলো ছোট প্রশ্ন করালাম আর কিছু করাবো তোদেরকে এরপরে, যদিও সেগুলো 12-এর টপিক, সলিনয়েড, টোরয়েড, সলিনয়েডের কিছু কিছু প্রশ্ন তোদের এখন নেই, ওইসব যদিও আসে না পরীক্ষাতে, সলিনয়েডটা একটু পরীক্ষার পরে ছোট্ট করে বলে দেবো। ঠিক আছে, আর মোটামুটি তোদের যা পরীক্ষায় আসার মতো ছিল সেকেন্ড সামেটিভে, তার থেকে অনেক বেশি তোদেরকে করিয়ে দিলাম, তোরা সেগুলো সব জানিস, যা করিয়ে দিয়েছি প্র্যাকটিস করতে থাক, মোটামুটি যা দরকার ছিল সবই দিয়ে দিয়েছি। কমপ্লিট, রেডি, ডান, ডাস্টেড। কথা দিয়েছিলাম ভৌত বিজ্ঞান কাঁপিয়ে দেব, হ্যাঁ, আর তার থেকে একটু বেশি কেঁপে গেছে যতটা কথা দিয়েছিলাম। ঠিক আছে, শুধু এবার ভরসা রেখে যা পড়িয়েছি, যা প্র্যাকটিস করালাম, যা এতদিন ধরে করিয়েছি, যা অঙ্ক করিয়েছি সব করে যা, তারপর দেখ তুই পরীক্ষাতে কি ম্যাজিক হয়, এসে বলবি। হ্যাঁ, প্রত্যেকে পরীক্ষা দিয়ে এসে 93330860 এই নম্বরটার মধ্যে অবশ্যই জানাবি, আর ইউটিউবের কমেন্ট সেকশন গুলোর মধ্যে এই কোয়েশ্চেন সেট গুলোর মধ্যে ভরে দিবি যে পরীক্ষা কেমন হয়েছে, কাঁপিয়ে আসবি কিন্তু। আমি কিন্তু কমেন্ট গুলোকে এখানটায় ডিসপ্লেতে দেখাবো, দেখিয়ে ভিডিও করব একটা, দেখিয়ে দেবো যে কি করতে পেরেছিস। কথা দিয়েছিলাম, ইনস্টাগ্রামে প্রচুর ছেলে মেয়ে দেখেছে, প্রচুর গার্জিয়ানরাও দেখেছেন, দেখাতে হবে এগুলো, যা কথা দিয়েছিলাম তোরা রাখতে পেরেছিস, তোরা করে দেখিয়েছিস। ঠিক আছে, ব্যাস আজকের মতো এখানেই, সবাই খুব ভালো থাকিস, সুস্থ থাকিস, আর ভালো করে পরীক্ষা দিস, আমার আশীর্বাদ সবসময় থাকছে। তোরা জানিস আমি অবশ্যই চাইবো কাঁপিয়ে দিয়ে আয় তোরা, 40-এ যেন বন্যা বয়ে যায়, আর নিজেদের এক্সপেকটেশনের থেকে বেশি নাম্বার পেতে হবে, এমনি নয় তোকে 40-এ পেতে হবে। ধর তুই 25 পাওয়ার মতো ক্ষমতায় ছিলি, তুই যদি 35, 36, 38 পেয়ে যেতে পারিস, 32, 33 পেয়ে যেতে পারিস, 34, 35 পেয়ে যেতে পারিস, তাতে আমি খুব খুশি। তোর নিজের নাম্বারের থেকে অনেক বেশি নাম্বার পেয়ে আয়, যেটা ভেবেছিলি তার থেকে অনেক বেশি পেয়ে আয়, কাঁপিয়ে দিয়ে আয়, তারপরে বাকি কি করতে হবে টেস্টার মাধ্যমিকের সময় সেটা আমি বুঝে নেবো। টাটা, সবাই ভালো থাকিস, জয় ধামাকা, টাটা।